হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, টিডি লার্নিং সেন্টারে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে ভয়েস। এর আগে আমরা ন্যারেশনগুলো শেষ করেছি। আজকে আমরা ভয়েস নিয়ে আলোচনা করব, তবে এটাও 2-3টি ক্লাসে চলবে। তো যাই হোক, আজকে এর বেসিক ধারণা সম্পর্কে জানাচ্ছি। তো আমরা জানি ভয়েস মানে হচ্ছে বাচ্য, অর্থাৎ একটি কথা বলা আছে সাধারণ বাক্যে, সেটিকে অন্যভাবে ঘুরিয়ে বললে কি হয় সেটাই হচ্ছে ভয়েস। তো ভয়েসকে আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস। তো তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার একটি সূত্র রয়েছে, এই সূত্র অনুযায়ী তোমাদেরকে করতে হবে। আমি সূত্রটি সহজে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমার মনে রাখবে অ্যাক্টিভ ভয়েসে থাকছে কি একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট। আর একে যখন তোমরা প্যাসিভ করবে তখন হচ্ছে যে সাবজেক্ট, তবে এই অবজেক্টটা সাবজেক্ট হবে কিন্তু, ঠিক আছে না? তারপরে একটা সাহায্যকারী ভার্ব আসবে, যেটাকে আমি লিখলাম অক্সিলিয়ারি ভার্ব। হেল্পিং ভার্বকেও লিখতে পারো। তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল, অর্থাৎ V3 দিলাম। তারপর বাই, তারপর অবজেক্ট, তবে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। এই হচ্ছে সূত্র অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। তো এখানে একটা জিনিস দেখো, এখানে আমাদের দুটো জিনিস জানতে হচ্ছে। এক হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট, আর দ্বিতীয়ত হচ্ছে সাহায্যকারী ভার্ব, তাই না? তবে সাহায্যকারী ভার্ব যেহেতু থাকে, এটা অবশ্যই টেন্স অনুযায়ী হয়। আর সাবজেক্ট অবজেক্টের যে তুলনাটা, এটা আমি তোমাদেরকে একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, আমি লিখলাম সাবজেক্ট, এখানে দিলাম অবজেক্ট। এই পাশে লিখি সাবজেক্ট অবজেক্ট। তারপর দেখো, সাবজেক্ট যদি থাকে আই, তাহলে অবজেক্ট হবে হচ্ছে মি। সাবজেক্ট যদি থাকে ইউ, তাহলে অবজেক্ট হবে ইউ। সাবজেক্ট যদি থাকে হি, তাহলে তার অবজেক্ট হবে হিম। সাবজেক্ট যদি থাকে শি, তাহলে তার অবজেক্ট হবে হার। সাবজেক্ট যদি থাকে উই, তার অবজেক্ট হবে আস। আর সাবজেক্ট যদি থাকে দে, তাহলে অবজেক্ট হবে দেম। আর এমনি নামের ক্ষেত্রে সেই নামটাই সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে আসবে। তাহলে এটা একটা গেল। আর দ্বিতীয় যে ধাপটা রয়েছে, সেটিকে আমরা বলি, সেটা হচ্ছে টেন্সের উপর। টেন্সের উপর আমাদের সাহায্যকারী ভাব কি আসতে পারে, সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তবে একটা বলা হয়েছে, আমাদের সাধারণত টেন্স তো থাকে 12টা, তাই না? তোমার প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তেমনি পাস্টেরও থাকে। তবে তোমরা একটা জিনিস মনে রাখবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কখন প্যাসিভ ভয়েস করতে হয় না। তাহলে যদি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো যদি বাদ দিই, তাহলে আমাদের টেন্স থাকছে মোট 3টি, 3 থেকে 9টি। এই টেন্সের ফলে কোনটা কি পরিবর্তন হয়, সেটা আমি তোমাদেরকে একটু দেখে দিচ্ছি। আজকে এই বেসিক জিনিসটি আলোচনা করা হবে। তো দেখো, প্রথম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রথম আমি হ্যাঁ বোধক দিচ্ছি কিন্তু, হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটা কি থাকে, V1 দেওয়া থাকে, তাই না? কখনো কখনো এর সাথে এস বা ইএস যোগ হয়। তা যদি অ্যাক্টিভে দেখো যে V1 দেওয়া আছে, কখনো এর সাথে এস বা ইএস যোগ আছে, তখন তোমাকে অবশ্যই সাহায্যকারী ভার্ব নিতে হবে। সাবজেক্ট অনুযায়ী অ্যাম অথবা ইজ অথবা আর, ঠিক আছে?
তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে কি হলো? অ্যাম অথবা ইজ অথবা আর। এরকম যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিটে তখন তোমাদের কি থাকবে? ভার্বের পাস্ট ফর্ম থাকবে। তখন তোমরা যখন এটাকে করবে, প্যাসিভে করবে, তখন তোমাকে সাহায্যকারী ভার্ব নিতে হবে, কিন্তু ওয়াজ আর ওয়ার। ঠিক আছে? আর যদি ফিউচার ইনডিফিনিট থাকে, ফিউচার ইনডিফিনিট থাকলে ফিউচার ইনডিফিনিটে কি আসে? শ্যাল অথবা উইল, তাই না? তখন তোমরা নিবে কি? শ্যাল থাকলে নিবে শ্যাল বি, আর উইল থাকলে নিবে উইল বি। তবে একটা জিনিস মনে রাখবে, শ্যালটা তোমরা আই আর উই এর ক্ষেত্রে ব্যবহার করবে, অন্যান্য ক্ষেত্রে উইল বসাবে। মনে থাকবে, শুধু শ্যালটা হবে আই এবং উই এর ক্ষেত্রে, বাকি অন্যান্য ক্ষেত্রে উইল হবে। তাহলে তিনটা গেল ইনডিফিনিট। এখন আমরা আসি কন্টিনিউয়াসে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস ধরো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি আসে? অ্যাম ইজ আর আসবে, আর ভার্বের সাথে কি থাকবে? আইএনজি, তাই না? তাহলে তোমরা যখন এটাকে আবার প্যাসিভে নিবে, তখন তোমাদের সাহায্যকারী ভার্বটা কিন্তু অ্যাম ইজ আর নিতেই হবে। হ্যাঁ, অ্যাম ইজ আর নিলে, অ্যান্ড ভার্বের সাথে আইএনজি যোগ আছে না, এই জন্য ভার্বের সাথে তখন তোমাদের নিতে হবে বিং, কারণ মূল ভার্বটাকে তো ভার্বে পাস্ট পার্টিসিপেল করতে হবে, তাই না? এই জন্য যেহেতু আইএনজি যোগ আছে, এই জন্য তোমাকে নিতে হবে বিং। এরকম যদি পাস্ট কন্টিনিউয়াসে আসো, তখন তোমাকে কি নিতে হচ্ছে? ওয়াজ ওয়ার ভার্বের সাথে আই, তখন তোমাকে এখানে কি নিতে হবে? ওয়াজ ওয়ার, যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে, তখন অবশ্যই তোমাকে নিতে হবে বিং। ঠিক আছে? ফিউচারে তুমি নিয়ে আসো, ফিউচার কন্টিনিউয়াসে কি থাকবে? শ্যাল বি অথবা উইল বি, আর ভার্বের সাথে আইএনজি। তখন তোমাকে নিতে হবে এই শ্যাল বি বা উইল বি, তো নিলি শ্যাল বি বা উইল বি, এটা তো নিলি, তাই না? আর যেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ আছে, এই জন্য তোমাকে নিতে হবে বিং। অনেকে মনে করে কি যে শ্যাল বিং বা উইল বিং হবে মনে হয়, আসলে তা না, শ্যাল বি বিং অথবা উইল বি বিং। এবার আমরা কন্টিনিউয়াসে আসি, এই সে পারফেক্টে আসি। প্রেজেন্ট পারফেক্টে কি থাকবে? হ্যাভ অথবা হ্যাজ, সাহায্যকারী ভার্ব হিসেবে থাকবে হ্যাভ অথবা হ্যাজ। আর তখন তোমরা সেটা কি করবে? এই হ্যাভ অথবা হ্যাজ হয়ে যাবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। পাস্ট পারফেক্টে আসো, পাস্ট পারফেক্টে কি থাকে? শুধু থাকে হ্যাড। তাহলে এই ক্ষেত্রে তুমি সাহায্যকারী ভাবে কি নেবে? এটা হবে হ্যাড বিন। আর যদি ফিউচার পারফেক্ট আসতে চাও, কি হবে? শ্যাল অথবা উইল হ্যাভ, তাই না?
এখানটা হ্যাজ হয় না, শুধু হ্যাভ হয়। শ্যাল অথবা উইল হ্যাভ, তখন তোমাকে নিতে হবে শ্যাল অথবা উইল হ্যাভ বিন। তো বুঝে গেছে? এই হচ্ছে কিন্তু আমাদের টেন্সের উপর বেসিস করে যে সাহায্যকারী ভাব কী আসবে সেটা জানানো। তাহলে এবার আমরা একটু উদাহরণ দিয়ে শিখাই। তবে আজকে প্রথম উদাহরণটা হবে কিন্তু হ্যাঁ বোধক দিয়ে, তারপর না বোধক, তারপর প্রশ্নবোধক, এইভাবে সিরিয়াল অনুযায়ী চলবে। তো ঠিক আছে, এখন তাহলে আমরা প্র্যাকটিসে যাচ্ছি, এক্সাম্পলে যাচ্ছি। আমি একটা উদাহরণ দিয়ে কিন্তু সব টেন্সের উপর দেখাবো, ঠিক আছে? প্রথম উদাহরণটা দেখো, she draws a picture. She draws a picture. তাহলে কি, যদি তোমরা প্যাসিভ করতে যাও তখন কি করবে? সূত্র দেখো, অবজেক্ট সাবজেক্ট হবে, অর্থাৎ এ পিকচার। সাহায্যকারী ভাব এমনি যার আছে, তাহলে কোনটা হবে? যেহেতু এক পিকচার, এখানটাতে এম বা আরটা হওয়ার কথা না, কিন্তু এটা হবে ইজ। ভার্বের পাস্ট পার্টিসিপল কি হবে? ড্রন বাই, সের অবজেক্ট কি হবে? আর। A picture is drawn by her. And the past indefinite যাই, she drew a picture. তাহলে এটা কি হবে? A picture was drawn, এটা দাদা ওয়াজ ওয়ার লেখা আছে না, পিকচার, এ পিকচার থাকলে তো ওয়াজই হবে। যদি পিকচার্স থাকতো তাহলে ওয়ার হয়ে যেত, ড্রন বাই। তিন নম্বরে আসে, she will draw a picture. তাহলে এটা কি হবে? A picture will be, শোনো এই উইল দেখি কিন্তু এলটা আসেনি, যেহেতু আমি বলেছি আই আর উইয়ের পরেই কিন্তু শ্যাল বসে। আর দেখো এখানে সি আছে, তার জন্য উইল। আবার এখানটা এ পিকচার আছে, তাহলে অবশ্যই উইল হবে, কারণ এখানে আই অথবা উইল নেই। হ্যাঁ, তো মনে রাখবা আই বা উইলের ক্ষেত্রে শ্যাল নেবে, অন্যান্য ক্ষেত্রে উইল। will be drawn by her. 4 নম্বরে আসো, she is drawing a picture. তাহলে কি হবে? A picture is being, যেহেতু আইএনজি আসছে এবার, drawn by her.
তো দেখো এখানটায় সাহায্যকারী ভার্বেই কিন্তু শুধু পরিবর্তনগুলো হচ্ছে, আর বাকি সবটা কিন্তু ঠিক আছে। 5-এ দেখুন, she was drawing a picture. তাহলে এটা কি হবে? A picture was being drawn by her. বুঝে গেছে? 6-এ আসো, এবার পারফেক্টে যাচ্ছি। না, ফিউচার কন্টিনিউয়াস। she will be drawing a picture. এটা হবে a picture will be being drawn by us. এইখানটা তোমরা ভালো করে মনে রাখবে যে শুধু বিং কিন্তু হবে না। হ্যাঁ, শ্যাল বি উইল বি থাকলে তোমরা শ্যাল বি উইল বি বসাবা, তারপরে আইএনজির জন্য কিন্তু বিং বসাতে হবে। এটা তোমরা খুব ভালো করে মনে রাখবে, কারণ অনেকেই ভুল করে এটা শ্যাল বিং উইল বিং লেগে ফেলে, কিন্তু আসলে তা হবে না। শ্যাল বি বিং উইল বি বিং। ওকে, 7 নম্বরে দেখো, এবার প্রেজেন্ট পারফেক্ট দেখো, she has drawn। এখানে একটা ভালো জিনিস, পারফেক্টে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপেলটা দেওয়াই থাকে, এই জন্য পাস্ট পার্টিসিপেল নিয়ে কোনো চিন্তা করতে হয় না। ঠিক আছে, কি হবে? এ পিকচার has been, এখানটা সেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং এই পিকচারটাও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাজই হলো। তো এই ক্ষেত্রে এই সিয়ের জায়গায় হ্যাজ আসে বলে যে পিকচারের জায়গায় হ্যাজ আসে তা না। has been drawn by her। number past perfect, she had drawn a picture। এটা কি হবে? a picture had been drawn by her। আর লাস্ট হচ্ছে she will have drawn a picture। তাহলে কি হবে? a picture will have been drawn by her। বুঝে গেছে? এই ছিল আমাদের
আজকের ক্লাসটুকু, হ্যাঁ, এখানটা আমরা হ্যাঁ বোধক আলোচনা করলাম। আগামী ক্লাসে তোমাদেরকে আমি না বোধক প্রশ্নবোধকের উপর আলোচনা করব এবং ধীরে ধীরে একটি করে নিয়ম আসতে থাকবে। তা তোমরা এটা অবশ্যই দেখবে, এবং যেহেতু আমি খাতায় দিচ্ছি তাহলে এই পুরো নোটটাও কিন্তু তোমরা ভালো করে আস্তে আস্তে পরিষ্কার করে তোমরা দেখতে পারবে। আমি আশা রাখি যে এগুলো তোমাদেরকেও উপকারে আসবে, এবং পরবর্তীতে এমন কিছু উদাহরণ তোমাদেরকে করতে দেবো যেটা কিনা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এগুলো এসেছে। এই ধরনের প্রশ্ন কিছু তোমাদের দেবো এবং সেগুলো অ্যান্সার আমি রেখে দেবো। এবং কারো কোনো সমস্যা হলে তোমরা একটা কমেন্ট আমাকে জানাবে, আমি সেগুলো দেখবো এবং যথাযথ চেষ্টা করবো তোমাদেরকে এই সলিউশনগুলো দিয়ে দেওয়ার। তো আজ এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।